নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প আমিষ। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো আমিষ। কঠোরভাবে প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শহরের ফ্ল্যাটে একাই থাকে বাপ্পাদিত্য। মাঝারি আকারের অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাটটি ৩য় তলায়। বাইরে থেকে মেটালের দরজা লাগানো। ভেতরে ঢুকলেই ছোট্ট একটা ড্রয়িং রুম, যেখানে একটি সোফা, সামনে টিভি এবং কোণে একটি ছোট টেবিলে রাখা ল্যাপটপ। দেওয়ালে সাদা রং, তবে কয়েকটি জায়গা নোংরা হয়ে গিয়েছে। খানিকটা দূরেই রান্নাঘর, যা অল্প ব্যবহৃত হয়। সিঙ্কে জমে থাকা বাসনপত্র এবং রান্নার গ্যাসের পাশে রাখা আধা খালি নুডলসের প্যাকেট বলছে ছেলেটি রান্নার চেয়ে ফাস্ট ফুডে বেশি অভ্যস্ত। বেডরুমের পাশে একক বিছানা তড়িঘড়ি করে গোছানো। দেওয়ালের এক কোণে পরিবারের একটি পুরনো ছবি। জানালার বাইরে বড় বড় বিল্ডিং এর দেয়াল ছাড়া কিছুই দেখা যায় না। চারপাশে ইট কংক্রিটের কোলাহল আর গাড়ির হর্নে ভরা পরিবেশ। দিনের বেলাতেও ফ্ল্যাটটি যেন মনে হয় একটু অন্ধকার। বাপ্পাদিত্য চাকরি পাবার পর থেকেই শহরে সেটেল হয়েছে। একাই থাকে। গ্রামের বাড়িতে তার শৈশব কেটেছে। যবে থেকে সে ওই কৃষ্ণনগরে মামার বাড়ি এসে পড়াশোনা শুরু করলো, তবে থেকেই শহরের ছোঁয়াতে একটু একটু করে অভ্যস্ত। তারপর চাকরি। তবে বাঁশের বেড়া দেওয়া ওই উঠান বেষ্টিত গ্রামের বাড়ির কথা কিছুতেই ভুলতে পারে না বাপ্পাদিত্য। চারপাশে খোলা আকাশ, গাছপালার ছাওয়া। বাড়ি সামনেই রয়েছে একটা পুকুর, যেখানে মাছ লাফালাফি করে। উঠোনে রাখা কুয়ো, পাশে জীর্ণ কাঠের বেঞ্চ। বাড়ির ঘরগুলো মাটির মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি। ভেতরে ঠান্ডা বাতাস। জানালাগুলো বাঁশের তৈরি। বাইরে গ্রাম্য পাখির ডাক শোনা যায়। সকালে মুরগির ডাক এবং সন্ধ্যায় ঝিঁঝি পোকার শব্দ নিত্যসঙ্গী হয়ে যেত তখনকার সময়। মায়ের রান্নাঘরে কাঠের চুলা আর চারপাশে রান্নার গন্ধ। উঠোনের পাশে ছোট্ট বাগান, যেখানে ঠাকুরদার ফলমূল আর ফুলের গাছের চাষ। রাস্তার ধুলোবালি মাখা গ্রাম, যেখানে গরু ছাগল চড়ে বেড়ায়। ভাবতেই বাপ্পাদিত্যর চোখ থেকে জল বেরিয়ে আসে। আজ কতদিন হয়ে গেল এই শহরেই রয়েছে সে। একা ফ্ল্যাটে থাকতে ভালো লাগে না। তবে এবার ইচ্ছে আছে পুজোর ছুটি পড়লেই স্যারের কাছ থেকে ছুটি আদায় করতে হবে। তারপর একটু গ্রামের হাওয়া খেয়ে আসতে হবে। আপন মনে অফিস থেকে বেরোনোর পথেই এইসব কথাই চিন্তা করছিল বাপ্পাদিত্য। আজ ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, পরের দিন হাফ ডে, তারপর রবিবারটা ছুটি। একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো হয় না? ভাবতেই মোবাইলটা বেজে উঠল। সন্তানের মনের কথা মা বাবা বোধহয় সবার আগে অনুধাবন করতে পারে। বাবা ফোন করেছে। বাপ্পাদিত্যর মুখে হাসি ফুটে ওঠে। উচ্চতায় 5 ফুট 8 ইঞ্চির কাছাকাছি বাপ্পাদিত্যর চওড়া বুক, মাথা ভর্তি চুল, পরনে ব্লু কালারের টি শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট, ঘাড়ে অফিসের বোঝার ব্যাগ। এই মুহূর্তে জামাটা গোঁজা ছিল অফিসে যাবার সময়, তবে এখন অফিস থেকে ফেরার পথে রাস্তার মধ্যেই মনে হচ্ছে জামা কাপড়টা খুলে ফেলতে। উফ, ভেতরে এসি চললেও বসের গরমে সারা শরীর থেকে ঘাম ছুটে যায়। আজকে হেঁটেই ফিরছে। যখন
নিজের বাড়ি থেকে বেরোচ্ছিল, তখনই দেখেছিল বাইকটা গেছে। এটা হয়তো ওই শনিবারের আগে ঠিক করা হবে না। সেদিন হাফ ডে দোকানে দিয়ে চলে যাবে, ফেরার সময় নিয়ে যাবে। কিন্তু গ্রামের বাড়ি গেলে তো আর বাইকটা নেওয়া হবে না। থাক, সঞ্জয় দাকে ফোন করে বললে বাইক ঠিক সাবধানেই রাখবে। ফোনটা অনেকক্ষণ ধরে বেজেই চলেছে। ব্যাগের ভেতরে রেখে দিয়েছিল সে। অফিস থেকে বেরোনোর পর মাকে বলে দিয়েছিল, রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর ফোন করব না, তোমরাও সাবধানে থেকো। সাবধানে থাকিস বাবা, পৌঁছে একটা ফোন করতে তোর যে কি হয়। মা, বাড়িতে ফিরে একা রান্না করে আর ইচ্ছে করে না ফোন টোন করতে। একটা কাজের লোক রাখলে তো পারিস। বাপ্পাদিত্য হাসে। মাস মাইনে যা পায় মেরে কেটে তার বেশিরভাগটাই চলে যায় এই ভাড়া বাড়ির পেছনে। তার উপরে গ্রামের বাড়িতেও টাকা পাঠাতে হয়। নিজের কাছে আর কতটুকু থাকবে? এই বয়সেই যদি একটু সেভিংস না করতে পারে, তাহলে বিয়ে করার চিন্তা ভাবনা আর করতে হবে না। দুর্মূল্যের বাজারে চাকরি পাওয়াটাও চারটিখানি কথা না। যা পেয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আর 6 মাসের মধ্যেই একটা ভালো প্রপোজাল আসার চান্স রয়েছে, কারণ অফিসে তার যথেষ্ট সুনাম এবং বসও কাজের প্রশংসা করেন। ফোনটা রিসিভ করে বাপ্পাদিত্য। ফোনের ওপারে বাবার কণ্ঠস্বর। বাবা সচরাচর খুব একটা কথা বলেন না। এই তো সপ্তাহে 2টি দিন বাদে, এক বৃহস্পতিবার আর এক মঙ্গলবার। কাজেই বাবা বললেন, কি খবর? আজকাল তো আর ফোন টোন নেই বাড়িতে। না বাবা, ফোন করেছিলাম, মায়ের সাথে কথা হয়েছে। ও, মায়ের সাথে কথা হয়েছে? তা মা মনে করিয়ে দিয়েছে তো? বাপ্পাদিত্য এই কথাটা শুনতে শুনতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে। সপ্তাহে এই মঙ্গলবার আর বৃহস্পতিবার, এই 2টো দিন এলেই গ্রামের বাড়িতে, মনে আছে বাপ্পাদিত্যর, আমিষ আসতো না, নিরামিষ খেতে হতো সেই 2টো দিন। সপ্তাহে যদি এই 2 দিনই আমিষ না খেয়ে নিরামিষই খেতে হয়, তার উপরে ওই মায়ের তো শনিবার দিনটা আছেই বরাদ্দ। খাবেটা কবে? একই বাড়িতে খুব একটা আর্থিক ভালো অবস্থা ছিল না বলে মাছ খুব একটা হতোই না। 6 মাসে 9 মাসে 1-8 দিন মাংস, সেও ওই বার দোষে বন্ধ হয়ে গিয়েছিল। কাজেই বেশ অন্যরকম ভাবেই বাপ্পাদিত্য বলল, কি বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে প্রত্যেক সপ্তাহে কি মনে করিয়ে দিতে হয়? কি বার আজকে? আজকে বৃহস্পতিবার। ঘড়িতে কটা বাজে? প্রায় 11টা। যখন ফিরছ নিজের বাড়িতে, ফিরে ওই 2টি সিদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়বে। খবরদার, ওই চিকেন কিন্তু আজকে খেতে যেও না। শুক্রবার দিনও খাবে না, শনিবার দিনও না। বাপ্পাদিত্য কিছু একটা বলতে যাচ্ছিল। বাবা সারা সপ্তাহে ফোন করে কথা বলে না, কেবলমাত্র এই 2টো দিন মনে করিয়ে দেয় ওকে। অসহ্য লাগে ওর। একবার বলতে ইচ্ছে করলো, বাবা, বাইরে থাকলে অত নিরামিষ আমিষের নিয়ম কানুন মেনে চলা যায় না। এখানে কি খাবার পাবো বা না পাবো, আর বাইরে বেরোলে অত ছোঁয়াছানিও চলে না। কিন্তু বাবার মুখের ওপরে কথা বলার স্বভাব বাপ্পাদিত্যর কোনো দিনই ছিল না। কাজেই আজও মনে মনে হুম্বিতুম্বি করলেও বলা আর হলো না। আচ্ছা, পৌঁছে একটা ফোন করে দিও, তোমার মায়ের আবার খুব চিন্তা হয়। বাবা কোনোদিনই নিজের চিন্তার কথা তার সন্তানকে জানায়নি। সবসময় মায়ের ঘাড়ের ওপর দিয়েই বন্দুক চলেছে এই সব বিষয়ে। কাজেই আজও তার কোনো ভুল হলো না। বাপ্পাদিত্য একটু হাসলো, বলল, ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে সিদ্ধ ফুটিয়েই খাবো খনি। বলতে ইচ্ছে করছিল, সকালে ম্যাগি খেয়ে বেরিয়েছি, দুপুরে পেটে কিচ্ছু জোটেনি। কেন জানো? কারণ কাজ করছিলাম। একটা কেক আর একটু চা। এখন যদি একটু পেট ভরে না খাই, তাহলে তো রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে থাকবো। তবু বাবার মুখের ওপরে তর্ক করা হয় না বলে কথাটা আর বলা হলো না। মাও হয়তো রাত্রে ফোন করে এই কথাটাই বলতে চেয়েছিল, কিন্তু তাড়াহুড়োর চোটে ফোনটা কেটে দিয়েছিল বাপ্পাদিত্য, তাই মায়ের কাছ থেকে শোনা হলো না।
বাবা বললেন, রাখছি। বাবা ফোন রেখে দেওয়ার পর রাস্তা দিয়ে হেঁটে চলেছে বাপ্পাদিত্য। অনেকগুলো গাড়ি পাস হচ্ছে সামনে পেছন দিক থেকে। মোবাইলটা আবার ব্যাগের মধ্যে যথাস্থানে পুরে একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো সে। হ্যাঁ, হোটেলে বেশ লোকজনের ভিড়। শহরে সারা রাতই মানুষ যাতায়াত করে, কাজেই এই সমস্ত দোকানে খাবার পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাপ্পাদিত্য হোটেলের ভেতর ঢুকে সিটের ওপর বসতেই একটা 16-17 বছর বয়সী ছেলে ঘাড়ে গামছা দিয়ে এগিয়ে এসে বলল, কি দেবো স্যার? মেনু কার্ড নেই? আছে, মেনু কার্ডটা নিয়ে এসো। হ্যাঁ আগে স্যার, এত রাতে আবার মেনু কার্ড দেখে অর্ডার দেবেন? যা আছে তাই খেয়ে নিলে হয় না? কথাটা প্রথমে বাপ্পাদিত্যর ভালো না লাগলেও পরে ভাবলো, এখন আবার অর্ডার দিয়ে খাবার তৈরি করতে বলবো? তার থেকে যা আছে তাই খাই। দে ভাই, যা আছে তাই দে। আচ্ছা। ছেলেটি চলে গেল ভেতরে। ওই মালিক মতো লোকটি বেশ মোটা সোটা চেহারা, গলায় সোনার চেন, হাতে বেশ কয়েকটা আংটি, মাথাটা টাক আর ইয়া বড় ভুঁড়ি। যাদের টাকা বেশি তাদের মনে হয় টাক হয়ে যায়, কারণ টাকার হিসাব করতে করতে মাথার চুল বোধহয় আর থাকে না, নাকি মাথায় যতগুলো চুল আছে তত পরিমাণ টাকা হয়ে গেলে হয়তো মাথার সব চুলগুলোকে ভগবান মানে নিজের কাজের উৎসর্গীকৃত উপহার হিসাবে হয়তো নিয়ে নেন। যাই হোক, মনের মধ্যে হাসি চেপে রাখতে পারল না। একা একাই হেসে উঠল বাপ্পাদিত্য। ওর আশেপাশে বসে থাকা অন্যান্য যারা খাবার খাচ্ছিলেন তারাও ওর দিকে তাকিয়ে নিলেন। বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে বলে নিজেকে সামলে নিল বাপ্পাদিত্য। মিনিট 5 পরই ছেলেটি এলো। 4টে গরম গরম ধোয়া ওঠা রুমালি রুটি আর 1 প্লেট ডিমের ভুজিয়া দিয়ে তড়কা। এ কি, 4টে রুটি? খেয়ে পারবো না, খেয়ে নিন, একদম গরম গরম, ভালো লাগবে। তরকাটার গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। শুকে নিয়ে বাপ্পাদিত্য বলল, মাছ মাংস আছে? আছে, একটু চিকেন কষা আছে, দেব? দে ভাই, তাই দে। আজ কতদিন পর একটু মাংসের গন্ধ পেলাম। উফ, শরীরটা মানে পেটের ভেতরে খিদেটা যেন উতলে উতলে উঠছে। খাবারটাকে রেখে বাপ্পাদিত্য বেসিনের দিকে তাকায়। খিদের তাড়নায় হাত পা ধুতেই ভুলে গিয়েছিল। এখানে তো পা ধোয়া সম্ভব না, কিন্তু হাতে তো একটু হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করা যেতেই পারে। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কাজেই বেসিনে দাঁড়িয়ে ভালো করে হাত মুখ ধুয়ে চোখে মুখে জল দিয়ে পকেট থেকে রুমালটা বার করে মুখ মুছল সে। ঘুরে তাকালো খাবারের দিকে। রাত্রেবেলাও এই মশা মাছিগুলো খাবারের গন্ধে ঠিক চলে আসে, কাজেই ওর খাবারের ওপরেও বসেছে। দৌড়ে ছুটে গেল বাপ্পাদিত্য। ইস, মনের মধ্যে একটা ঘৃণা জেগে উঠল। ছোটবেলায় পাতে মশা মাছি বসলে যত দারিদ্রতাই থাকুক না কেন, মা সেই খাবারটা আর খেতে দিতেন না। গ্রামে একবার কলেরা হয়েছিল, অনেক বাচ্চা কাচ্চা মারা গিয়েছিল। সেই থেকে মায়ের মনে একটা ভয়, বাপ্পাদিত্য বাবা মার একমাত্র অবলম্বন বলে কথা, তাকে তো সুস্থ রাখতে হবে। কিন্তু এই সব বাইরে বেরিয়ে এত নিয়ম কানুন মানা যায় না, কাজেই বাপ্পাদিত্যরও মানা হলো না। কিছুটা তরকা আর কিছুটা রুটি তুলে ফেলে দিল সে। তারপর বাকি খাবারটা খাচ্ছে আয়েশ করে। কিছুক্ষণ পর ওই ছেলে ছোকরাটি চিকেন কষা নিয়ে এলো। লেগ পিসে কামড় দিতেই যেন স্বর্গের স্বাদ খুঁজে পেল বাপ্পাদিত্য। কতদিন পর একেই বাড়িতে মায়ের হাতের মাংস যে কত খেয়েছে তা গুণে বলা যাবে। বার দোষে থাক, বৃহস্পতিবার হোক বা মঙ্গলবার, বাড়িতে তো নেই যে মা বাবা দেখতে পাবে। কাজেই তৃপ্তি ভরে খাচ্ছে বাপ্পাদিত্য। একটা হাড়ে কামড় বসাতেই দাঁতের কাছটা যেন চিনচিন করে উঠল। থু করে ফেলে আবার বাদবাকিটা চেটে পুটে মারছে। এমন সময় দাঁতের মধ্যে কি যেন একটা কচ করে উঠল বাপ্পাদিত্যর। শরীরটা কেমন গুলিয়ে উঠল তার। কাঁচা পেঁয়াজ, শশা আর কাঁচা লঙ্কা সহযোগেই সে খাবারটা খাচ্ছিল। তবে মুখের মধ্যে কি আছে দেখার জন্যে বেসিনে গিয়ে কুলকুচি করতেই মুখ থেকে যেটা বেরোলো
সেটা হলো একটা বড় আকারের রঙিন মাছি। তরকার মধ্যে এমনভাবে মিশেছিল যে ওটাকে ডিম ভেবে খেয়ে নিয়েছিল সে। গাটা গুলিয়ে উঠল বাপ্পাদিত্যর। মনের মধ্যে ঘৃণার উদ্বেগ হলো প্রবল ভাবে। ইস, মাছিটাকে পুরো চিবিয়ে তার রস সর্বদাই খেয়েই ফেলেছে। ভাবতেই খাবারটা পেটের ভেতর থেকে গুলিয়ে বমি আকারে বাইরে বেরিয়ে এলো বাপ্পাদিত্যর। বেসিনে হড়হড় করে বমি করে দিল সে। বাকিটুকু আর খাওয়া হলো না। ওই ছেলে ছোকরাটি ছুটতে এলো, বাপ্পাদিত্যর পিঠে হাত বুলিয়ে দিল, মাথায় একটু জল দিয়ে দিল, বলল, অ্যাসিড হয়ে গেছে বাবু, সারাদিন বোধহয় কিছু খাননি। ইস, এই অবস্থায় তো আপনার এত রিচ খাওয়া ঠিক হয়নি। প্লেন ভাত ডাল ছিল, আপনি বললে তাই দিতাম, কিন্তু এখানকার সবাই তো আর এসব খেতে পছন্দ করে না। আপনিও বললেন যা আনবি আন তাই। না না, ঠিক আছে, তুই আর কি করে বুঝবি ভাই। বিলটা কত হয়েছে? মালিকটি বেশ ভালো, তিনিও ব্যতিব্যস্ত হয়ে সিট ছেড়ে উঠে এসেছিলেন। একটা ওষুধ বার করে দিয়ে বললেন, গ্যাসের বড়ি আছে, খেয়ে নিন। অ্যান্টাসিড দেব? না না, ঠিক আছে, আমার ব্যাগে আছে, খেয়ে নেব। আসলে সারাদিন পিত্তথলি গরম হয়ে গিয়েছে না খেয়ে খেয়ে। অফিসের এত চাপ। তা বললে কি হবে? না খেলে কাজ করবেন কি করে? যা পাবেন তাই খেয়ে নেবেন, অত বাছ বিচারের কি আছে? কথাটা কোথায় গিয়ে যেন লাগলো বাপ্পাদিত্যর। মালিকটিকে তো সে বলেনি তার খাবারে যে বাছ আছে আজকে বৃহস্পতিবারের দিনে। বিল মিটিয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে নিজের মতোই রাস্তায় পা বাড়ালো। সমানে ঢেকুর উঠছে, টক টক ঢেকুর। আর যখনই মনে পড়ছে ওই মাছে চিবিয়ে খাবার ব্যাপারটা, তখনই গাটা কেমন যেন গুলিয়ে উঠছে তার। যখন সে তার ঘরে পৌঁছালো তখন ঘড়ির কাঁটা 11:15 কাছাকাছি। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে ঘরের ভেতরের ওই ভ্যাপসা গন্ধটায় শরীরটা যেন আরো গুলিয়ে উঠল। সকালবেলা ম্যাগি রান্না করে খেয়ে গিয়েছিল, বাসনটাও ধোয়া হয়নি। এখন সব পরিষ্কার করে তারপর শুতে যেতে হবে। শোয়ার আগে ল্যাপটপে ছোট্ট একটা কাজ। ঘরে ঢুকে বাড়িতে ফোন করার আর ইচ্ছে হচ্ছে না। 12টা বেজে গিয়েছে। একেই গ্রামের বাড়িতে রাত 9টা হতেই সবাই শুয়ে পড়ে। সেখানে বাবা মাকে এত রাত পর্যন্ত জাগিয়ে রাখাটা ঠিক না, তাদেরও তো বয়স হচ্ছে। কাজেই ব্যাগটা কাঁধ থেকে রেখে জামা কাপড়টা ছেড়ে বাপ্পাদিত্য ওয়াশরুমে ঢুকলো। ভালো করে একটু স্নান করতে হবে। মাথাতে জল দিলেও বোধহয় ক্ষতি নেই, শীতের দিন, লাগ করেই নি। বাথরুমে স্নান করতে ঢুকবে, ঘাড়ে সবে মাত্র গামছাটা নিয়েছে, এমন সময় দরজায় বেল বাজলো। এই ফ্ল্যাটে আর লোকজন থাকে বলে মনে হয় না বাপ্পাদিত্যর। আসার পর থেকে নিজেকেই আবিষ্কার করেছে। যদিও এই ফ্ল্যাটটা শহরতলি থেকে অনেকটাই ভেতরে, বস্তি এলাকার মতো বলা যেতে পারে। যাদের একটু টাকা পয়সা আছে তারা হাওয়া বাতাস যুক্ত অঞ্চলেই থাকে। এইসব এলাকায় যাদের আয় রোজগার কম তাদেরই নিবাস। কিছুদিন হলো একটা পরিবার নিচতলায় উঠে এসেছে, যদিও তাদের সাথে খুব একটা আলাপ পরিচয় হয় না। বাপ্পাদিত্য সকালে বেলা বেরিয়ে যায়, ফেরে সেই রাতে। কার সময় আছে বাপ্পাদিত্যর সঙ্গে আলাপ করতে বসবে? কিন্তু এত রাতে? বাপ্পাদিত্যর পরনে তখন হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। গায়ে ঘামের গন্ধে নিজেই টিকতে পারছে না, তার উপরে গাটাও গুলিয়ে উঠছে বারবার। অ্যান্টাসিডটা খেতেই হবে। দরজা খুলতেই অবাক হয়ে গেল বাপ্পাদিত্য। হে কি, তুই? সেই ছেলে ছোকরাটি এসে হাজির হয়েছে, যে কিনা হোটেলে খাবার দিয়েছিল তাকে। হ্যাঁ গে স্যার, আপনার এই খাবার বেঁচে গিয়েছিল। আমাদের হোটেলের একটা রুল আছে, খাবার বেঁচে গেলে তাকে বাড়িতে আমরা দিয়ে দিই, নষ্ট করি না। তবে ছেলেটির হাতের ওই খাবারের প্যাকেটটা দেখে বাপ্পাদিত্যর ভালো লাগা তো দূরের কথা, বরং শরীরটা গুলিয়ে উঠল। বিভৎস গন্ধ লাগছে তরকাটার। আর এই মাংসর মধ্যে ওই নোংরা মাছি ভ্যানভ্যানের ব্যাপারটা ভাবতে গেলেই শরীরটার মধ্যে আরো বেশি অস্বস্তির সৃষ্টি হচ্ছে। রুটি সে 2টো মাত্র খেয়েছিল, বাকি 2টো রুটি এখনো রয়েছে, কিন্তু খেতে তো পারবে না। সে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি আর নেব না। তুই এক কাজ কর, তুই ওই রাস্তার পাশে কুকুর টুকুরকে দিয়ে দে। আমি না না, আমাদের একটা রুল আছে, এ আপনাকেই নিতে হবে, আর এখানে একটা সই করতে হবে।
সই? কিসের সই? না মানে আমাদের আমাদের রুল আছে, এখানে সই করেই আপনাকে নিতে হবে। আপনি তো হোটেলে খাবারটা পুরো খেয়ে আসেননি, আমাকে দেখাতে হবে। মালিক এক ছোকরাকে ধরেছিল, যে কিনা এই খাবার, বেঁচে যাওয়া খাবারগুলো বাড়ি নিয়ে গিয়ে লোকেদেরকে কম পয়সায় বিক্রি করতো। সেই ছোলাকে তাড়িয়ে দেওয়ার পরেই আমাকে লাগিয়েছে। কাজেই আমি সেই বিশ্বাস হারাতে চাইনি বাবু। বাপাদি তো বুঝতে পারলো ছেলেটি কেন এমন করছে, কাজেই অনিচ্ছা সত্ত্বেও সে সই করলো এবং বলল, দে খাবারটা দে। খাবারটা রেখে দিল বাপ্পাদিত্য। প্যাকেটের ভেতরে এখনো মনে হচ্ছে দু একটা মাছই যেন ভ্যান ভ্যান করছে। মনে হচ্ছে ওদের কাছের মানুষকে খেয়ে নেওয়ার জন্য প্রতিশোধ তুলতে ওরা ওই প্যাকেটের মধ্যে খাবারগুলোকে নিজেদের উচ্ছিষ্ট বানাচ্ছে। আর বাপ্পাদিত্যর দিকে তাকিয়ে দাঁত খেঁচিয়ে হেসে বলছে, খা আমাদের খা। বাপ্পাদিত্যর শরীরটা অজানা গন্ধে আবার গুলিয়ে উঠল। বমিটা গলার কাছে চলে এলো। দরজাটা কোনো রকম বন্ধ করেই সে বাথরুমের ভেতর ঢুকে হড়হড় করে বমি করে দিল। এবার আবার টক জল সহ কি সব যেন বেরোচ্ছে সবুজ সবুজ। ইস, সারাদিন না খেয়ে পিত্তথলি গরম হয়ে গেলে যা হয়। ভালো করে জল ঢেলে স্নান করলো মাথায়। এখানে একাই থাকে, সুতরাং পরিচর্যার কেউ নেই। কলেরা যেবার হয়েছিল সেবার মা কত আদর আপ্যায়ন করে তোলা তোলা ভাবে রেখেছিল বাপ্পাদিত্যকে। স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল অনেক দিনের জন্য। গ্রামের ডাক্তারের কাছে ওষুধ খেয়ে শরীর সুস্থ না হতেই বাবা নিয়ে ছুটেছিলেন হাসপাতালে, শহরে। সেইখানে প্রায় দিন 20 অসুস্থ থাকার পর সুস্থ হয়ে ফিরেছিল বাপ্পাদিত্য। সেই থেকেই এই নোংরা পোকামাকড়, বিশেষ করে মশা মাছি আরও যা খাবারের ওপর বসে, তাদের ওপরই একটা ঘৃণা। আর বাপ্পাদিত্যর অসুস্থ হওয়ার পর থেকেই বাড়িতে নতুন নিয়ম চালু হয়ে গিয়েছিল। মঙ্গলবার আর বৃহস্পতিবার মাছ মাংস ডিম কোনো আঁশ রান্না হবে না, কারণ ওই দিন নাকি ওইসব খাবারের ওপরে ওই মেছো পেটনিদের একটু বেশি আকর্ষণ থাকে। বাড়ির পাশেই ছিল পুকুর। পুকুর থেকেই ঠাকুরদা টাটকা মাছ তুলেছিলেন, মাছ ঝোল রান্না করেছিল, আর সেই খেয়েই কলেরা ছুটেছিল বাপ্পাদিত্যর। মা লক্ষ্মীর কাছে মা কান্নাকাটি করে ব্রত করেছিলেন, বলেছিলেন, মাগো ছেলেটাকে ভালো করে দাও, আমি কথা দিচ্ছি মা, মৃত্যু আমি বৃহস্পতিবার আর মঙ্গলবার মাছ মাংস স্পর্শ করব না, আমার ছেলেও করবে না। এই যে ও মাথা ঠুকছে। বাপ্পাদিত্যর গায়ে তখন জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু বাঁচার জন্য ওই ছোট্ট ছেলেটা মায়ের কাছে তখন সেই কথাই স্বীকার করেছিল। তারপর থেকেই বৃহস্পতি আর মঙ্গলবার মাছ মাংস খাওয়া ছুটে গিয়েছিল ওদের। এত বড় হয়ে গেছে, তবুও সেই নিয়ম যেন মেনেই চলেছে। আজ বোধহয় না খেলেই ভালো হতো, ভাবছে বাপ্পাদিত্য। বাথরুমের দরজা খুলে ঘরের ভেতর যখন ঢোকে, হঠাৎ করেই তখন লোডশেডিং হয়ে যায়। ইস, সালা রোজ রোজ যে কি শুরু হয়েছে! শরীরের মধ্যে একেই একটা অসহ্য ভাব। তার উপরে এখন রান্নাঘরে কোথায় যে মোমবাতি, কি করে যে খোঁজে ছেলেটা। পরনে তখন শুধুমাত্র একটা গামছা, আন্ডারওয়্যারটা ধুয়ে দিয়েছে বারান্দায় মেলবে বলে। শহরের ভেতর থেকে হালকা হালকা আলো আসছে, আর সেই আলোকে অনুসরণ করেই বাপ্পাদিত্য ব্যালকনির কাছে এসে দাঁড়ায়। জাঙ্গিয়াটা মেলে দিতেই কেমন একটা পচা গন্ধ ওর নাকে এসে ওকে যেন ঝাপটা মারে। আবার শরীরটা গুলিয়ে ওঠে সেই পচা গন্ধে। এরপরে হাতড়ে হাতড়ে বাপ্পাদিত্য রান্নাঘরে পৌঁছায়। সেখানে একটা বড় মোমবাতি রেখেছিল। হাতিয়ে হুতিয়ে ঠিক পেয়ে গেল সেটা। তারপর গ্যাসের আগুনটা জ্বালিয়েই ওই মোমবাতিটাকে জ্বালাতেই মোমবাতিটা যেই সামনে নিয়েছে, অমনি কেমন যেন মনে হলো অদৃশ্য কোনো একটা ছায়ামূর্তি ওর দিকে তাকিয়েছিল এতক্ষণ ধরে। হঠাৎ করে আলোর স্পর্শে এসে ওই ছায়ামূর্তিটি ধপ করে সরে গেল সামনে থেকে। এক গাদা ভয় মনের মধ্যে, আর তার উপরে শরীর অসুস্থতার জন্য একটা কাঁপুনি ছোটা অবস্থা। বাপ্পাদিত্যর হাত পা ঠকঠক করে কাঁপছে। আস্তে আস্তে সে বেডরুমের দিকে প্রবেশ করে এবং দরজাটা সজোরে বন্ধ করে দেয়। মোমবাতিটাকে রাখে ওই খাটের পাশেই রাখা ছোট্ট টেবিলটার ওপর। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে একবার দেখে বাপ্পাদিত্য। ইস, চোখ মুখ একদম বসে গিয়েছে।
মা বাবার কথা অনুযায়ী আজকে বোধহয় আঁশ না খেলেই ভালো হতো, তাহলে বমিটাও হতো না, পেটটাও গরম হতো না। ওয়ার্ড্রোটা খোলে, সেখান থেকে ধোয়া কাঁচা জামা কাপড় বার করে। লন্ড্রিতে দিয়েছিল কিছুদিন আগে, দিয়ে গিয়েছে এক ছোকরা এসে। জামা কাপড়টা গায়ে দেবে এমন সময় দপ করে আলো জ্বলে ওঠে। ভাগ্যিস কারেন্ট এসে গিয়েছে, না হলে আবার বোধহয় ভয় লাগতো তার। ওই ছায়ামূর্তি তোরটি কিছুই না, যেহেতু শরীরটা এখন খারাপ তাই ওসব উল্টোপাল্টা দেখছে, এই বলেই নিজের মনকে বুঝ দিয়েছিল বাপ্পাদিত্য। বেডরুমের দরজা খুলে সে ড্রয়িং রুমের কাছে আসে। এখানে জলের বোতলটা রাখা থাকে। ছোট্ট একটা ফ্রিজ কিনেছিল গত মাসে, যখন প্রয়োজন হয় তখন চালায়। আজকে চালিয়ে যেতে মনে নেই, কাজেই ফ্রিজের ভেতরে রাখা জলগুলো এখন গরম। কিন্তু ফ্রিজটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ওর সারা শরীরটাকে শিহরিত করে দিয়ে গেল। তার সঙ্গে সঙ্গে বাপ্পাদিত্য দেখতে পেল ঘরের মধ্যে মাছি আর মশার উৎপাত হয়েছে। ইস, এত মশা মাছি তো এখানে হয় না। মানছি বস্তির ভেতরে, তবুও এরম নোংরা জায়গায় তো আমি থাকি না। এখন ওই খুঁজে পাই কোথায়? মশা মারার ব্যাগটাকে খুঁজে বেড়াচ্ছে বাপ্পাদিত্য। ঘরটা হালকা আলো হালকা অন্ধকার। ঘরের এই বাল্বগুলো বারবার ঠিক করে করে লাগায় আর প্রত্যেকবার খারাপ হয়ে যায়। আজ কারেন্ট অফ হয়ে আবার আসার জন্য বাল্বটা কেটে গিয়েছে। হাতে মোমবাতিটা নিয়ে বাপ্পাদিত্য এগিয়ে আসে। জলের বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে নেয়। এমন সময় তার মনে হয় ওই প্যাকেটের ভেতরে মাছির পরিমাণ অজস্রভাবে বেড়ে গিয়েছে। খাবারের গন্ধে বুভুক্ষের মতো ছুটে এসেছে ওরা। বাবা, এত মশা মাছি ছিল কোথায়? কোনোদিন তো ওর ঘরে আসেনি। ভাবতেই শরীরটা আবার গুলিয়ে ওঠে বাপ্পাদিত্যর। না, বমি আর হবে না, যা হওয়ার পেট থেকে সবই বেরিয়ে গিয়েছে। প্যাকেটটার কাছে এগিয়ে যায় বাপ্পাদিত্য। প্যাকেটের ভেতরে এখনো খাবার রয়েছে। একবার মনে হলো টাকা দিয়ে কেনা খাবার খেয়েই নেব নাকি। পরক্ষণে আবার ওই মাছির কথা মনে পড়তেই শরীরটা আবার গুলিয়ে ওঠে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁয়ে গিয়েছে। না, এবার একটু জল খেয়ে শুয়ে পড়তে হবে। বারান্দার কাছে প্যাকেটটা হাতে নিয়ে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলবে ভাবছিল, কারণ প্যাকেটের ভেতরে থাকা খাবারের গন্ধটা বাপ্পাদিত্য শরীরটাকে আরো বেশি খারাপ করে দিচ্ছে। সে নিজেই সেটা বুঝতে পারছে। কাজেই এই পচা খাবার বাইরে ফেলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হাতে প্যাকেটটা নিয়ে ছুঁড়ে দেবে বারান্দায়, ঠিক এমন সময় দরজায় কলিং বেলটা বেজে ওঠে। এত রাতে আমার ঘরে কি? বাপ্পাদিত্যর ভয় হয়। ফোনের স্ক্রিনটা বেজে চলেছে। মা ফোন করেছে। মায়ের বোধহয় ঘুম আসছে না। হ্যাঁ মা, বলো। তুমি ঘুমাওনি? তুই পৌঁছেছিস? তোর বাবা তোকে বলেনি ফোন করতে? বাবু, মনটা কেমন কু গাইছে, মনে হচ্ছে তোর শরীরটা মনে হয় খারাপ। মাকে বলতে ইচ্ছা করলো, হ্যাঁ মা, সত্যি আমার শরীর খারাপ, কিন্তু মা টেনশন করবে বলে আর বলা হলো না। তবে মনে মনে বাপ্পাদিত্য স্থির করে ফেলেছে কদিনের জন্য ছুটি নিয়ে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আসতেই হবে। মা, আমি ঠিক আছি, শুয়ে পড়ো তোমরা। খেয়েছিস? খেয়েছি। কি খেয়েছিস? খানিকক্ষণ চুপ থেকে বাপ্পাদিত্য বলল, ওই তো সিদ্ধ ভাত ফুটিয়ে খেয়েছি। বাবু, মনে রাখিস, জন্ম কিন্তু ঠাকুরের কাছে হত্যে দিয়ে পড়ে থেকে তোকে ফিরে পেয়েছি বাবা। মায়ের কাছে আমিষ খাওয়া বর্জন করেছি। মঙ্গল আর ওই বৃহস্পতিবার, এই দুটি দিন। শুক্রবার তো আমাদের সন্তোষী মার ব্রত বলে খাওয়া হয় না। আর শনিবার বাড়ির ঠাকুর, এ তো বরাবরই তুই জানিস বাবা। খাসনি তো? সত্যি করে বল। যদি খেয়ে থাকিস তাহলে মায়ের নামে প্রণামী রাখ, আর মাকে মনে করে নমস্কার করে ক্ষমা চেয়ে নিস বাবা। না হলে কিন্তু। না হলে কি মা? না হলে কিন্তু মা আসবে তোর কাছ থেকে, তোর পেট থেকে ওই খাবার বার করতে। মা, কি বাজে কথা বলছো? খাবার পেটের মধ্যে কখনো থাকে? ও হজম হয়ে কখন? যাই হোক, রাখো তো, শোবো আমি বলে রাগের চোটে ফোনটা কেটে দেয় বাপ্পাদিত্য। ওদিকে দরজার কলিং বেলটা সমানে বেজেই চলেছে। কে রে বাল বলে চিৎকার দিয়ে ওঠে সে।
একেই মায়ের এই ফ্যাঁচপাচানি কান্না, তার উপরে নিরামিষ আমিষের গন্ডগোল, শরীরের মধ্যে না ভালো লাগা, সব মিলিয়ে একটা বিশ্রী পরিস্থিতি বাপ্পাদিত্য সৃষ্টি হয়েছে। দরজাটা এবার খুলতেই হবে। কলিং বেলটা সময় বেজেই চলেছে। দরজা খুলে বেশ খানিকটা রাগান্বিত কণ্ঠে বাপ্পাদিত্য বলল, কে রে? দুটো খেতে দেবেন বাবু? দরজা খুলেই বাপ্পাদিত্য চুপ। এক রাশ মখমলের মতো মসৃণ কেশ, উজ্জ্বল মসৃণ ত্বক, পূর্ণিমার চাঁদের মতো প্রশ্রান্ত কোমল সূক্ষ্ম বাঁকানো ঠোঁট জোড়া যেন সদ্য সাদা ফোঁটা গোলাপের পাপড়ি, গলার স্বচ্ছতা শিশিরের ভেজা সাদা শিউলির ডাঁটা, বুকের আকার ভারসাম্যপূর্ণ এবং অনুপম সৌন্দর্যের প্রতিনিধিত্ব, পেট মসৃণ এবং দৃঢ় যেন প্রথম বর্ষার জলে ধুয়ে যাওয়া সমতল জমি, আর উরু শক্তপোক্ত কিন্তু সহজাত কোমলতার প্রতিচ্ছবি। পায়ের লাবণ্য ছন্দময় পদচারণার সুর, হাত দীর্ঘ নিপুণ যেন শিল্পীর তুলির আঁকা, আঙুলগুলো সরু আর মোলায়েম, পায়ের পাতা ভারসাম্য আর আত্মবিশ্বাসের প্রতীক। এমন সুন্দর একজন নারী এই রাতে, তাও আবার ময়লা কাপড়ের বেশে। এই দুটো খেতে দিবি? হ্যাঁ দিবি আমায়? তোর বাড়িতে লোক এসে খাবার দিয়ে গেল না? মেয়েটি বলল বাপ্পাদিত্যকে। বাপ্পাদিত্য প্রথমে মেয়েটিকে আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করল, তারপর বলল, কে কে তুমি? আমি আমি নিচে নিচে থাকি। আজ আজ 7 দিন হয়ে গেল আমার আমার বরটা আসেনি। দুটো খেতে দিবি বাবু? দে না দুটো খেতে। বাপ্পাদিত্য শুনেছিল নিচের ফ্ল্যাটে যে পরিবারটা এসেছে সেখানে স্বামী আর স্ত্রী থাকে। স্বামীটা বাইরে কাজ করে, বউটাকে বাড়ির বাইরে বেরোতে খুব একটা দেখা যায় না। বাপ্পাদিত্য সময় কোথায়? তবে অভুক্ত একজন যদি এই খাবারটা খায় তাহলে বা অসুবিধেটাই কোথায়? সে তো নিজে খাবে না, তার তো শরীরে অসুবিধে হচ্ছে। আপনি সত্যি খাবেন? দে না বাবু, খুব খিদে পেয়েছে, দে না। এমন করে যখন খাবার চাইছে তখন দিতে আপত্তি কোথায়? আপনি খাবারটা নিয়ে যান। কথা শেষ হওয়ার আগেই মেয়েটি নিজেই বাপ্পাদিত্যর ফ্ল্যাটে ঢুকে পড়ে। খাবার যেখানে আছে সেখানে যেন গন্ধ শুকতে শুকতে গিয়ে হাজির হয়। তারপর প্যাকেটটা খুলে গোগ্রাসে সেই খাবার খেতে শুরু করে। বাপ্পাদিত্য দেখে মেয়েটি কিভাবে সেই তরকা আর মুরগির ঠ্যাং চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ইস, এই ঠ্যাংটাতে একটুখানি সে নিজেও খেয়েছিল। না, মাংসের মধ্যে কোনো ক্ষতি না হলেও ওই তরকার মধ্যেই তো মাছিগুলো, ভাবতেই আবার গাটা গুলিয়ে বমি পেয়ে যায় বাপ্পাদিত্যর। করে সে বারান্দায় গিয়ে ছোটে এবং বারান্দাতেই হড়হড় করে আবার বমি করে। এবারের বমিটার রংটা যেন আরো একটু জঘন্য, কেমন যেন লালচে ধরনের। মনে হচ্ছে রক্তরস বেরিয়ে আসছে শরীরের ভেতর থেকে। আর বমি করে পেরে উঠছে না, বেশ ক্লান্ত লাগছে শরীরটাকে। এখন মনে হচ্ছে সত্যিই শুয়ে পড়তে হবে। ঘরটা কেমন যেন পচা গন্ধে ছেয়ে গিয়েছে। গন্ধটা বোধহয় তরকার, কিন্তু বাপ্পাদিত্যর নাকে সেটা পচা হিসাবেই লাগছে। মাছি আর মশার উৎপাতটা যেন আরো বেশি হয়েছে। ইস, সারা ঘরে তরকার গন্ধ আর ওই মাছির অস্তিত্ব ভাবতেই মেয়েটির ওই চাকুম চুকুম করে চিবিয়ে খাওয়ার শব্দটা সারা শরীরের মধ্যে আরো বেশি উদ্রেগের সৃষ্টি করে বাপ্পাদিত্যর। পেটের ভেতর থেকে যেন সবকিছু একবারে বেরিয়ে আসছে গলার কাছে, বমি আকারে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু বেরোতে পারছে না। কেউ যেন একটা আটকে দিচ্ছে। বাপ্পাদিত্যর ইচ্ছে করলো মেয়েটিকে গিয়ে বলতে, তুমি খাবারটা নিয়ে যাও, নিচে নিয়ে গিয়ে খাও। বারান্দা থেকে এসে যখন ড্রয়িং রুমের কাছে বাপ্পাদিত্য দাঁড়ালো, দাঁড়িয়ে যা দেখলো তাতে ওর সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। দাঁড়িয়ে রয়েছে যে, তার মাথার চুলগুলো এলোমেলো, পরনে অত্যন্ত ক্ষীণ পোশাক, চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে জায়গা জায়গা দিয়ে, মুখটা বিভৎসভাবে কুঁচকে গিয়েছে, হাতে পায়ে রক্তের শিরাগুলো স্পষ্ট, বড় বড় নখ, দাঁতগুলো কুকুরের মতো ধারালো,
এবং অত্যন্ত ময়লা দুর্গন্ধে ভরা। খাবার খাওয়া তার এখনো শেষ হচ্ছে না, চিবিয়ে চিবিয়ে সমানে খেয়েই চলেছে। মাছ, মাংস, তরকা, এমনকি খাবারের প্যাকেটটা পর্যন্ত। আর তার চারপাশে অসংখ্য মশা আর মাছি ভ্যান ভ্যান করছে। বড় বড় ওই সবুজ মাছির দল যেন ওই মহিলার চোখ ফেটে বেরিয়ে আসছে। মেয়েটি খাচ্ছে আর বলছে, আরো দে, আরো দে, পেট ভরেনি, খিদে, আরো খিদে, আরো খিদে। মেয়েটি এগিয়ে আসছে দাঁত খিচিয়ে। মায়ের মুখে বাপ্পাদিত্য শুনেছিল, লক্ষ্মীর কাছে যদি মনে মনে কিছু মানত করা হয়, সেটা না রাখলে নাকি অলক্ষ্মীর বাস হয়। অলক্ষ্মীর রূপ কি এমন বিভৎস? বাইরে থেকে মনুষ্য রূপ ধারণ করে প্রেতিনের রূপ নিয়ে সে এখন বাপ্পাদিত্যর ঘরে প্রবেশ করেছে, নাকি ও সত্যি সত্যি কোনো মেছো পেতনি? সারা গাটা কেমন যেন আঁশের মতো চকচক করছে না? আচ্ছা, মা বলেছিল ওর খাবার ও বাপ্পাদিত্যর পেটের ভেতর থেকে নিয়ে ও খাবে। তাহলে তাহলে কি সত্যি আজ রাতেই ওর মৃত্যু? নিরামিষ না খেয়ে আমিষ খেয়ে এখনকার দিনে এইসব কেউ বিশ্বাস করে নাকি? বাপ্পাদিত্য ছুটতে যায় ওয়াশরুমের দিকে, দরজা ভেতর থেকে বন্ধ করে নেয়, চোখে মুখে জল দেয়। পকেটের ফোনটা বেডরুমে রেখে এসেছে। ইস, কাকে ফোন করবে, কাকে জানাবে? এদিকে দরজা সমানে পিটিয়েই যাচ্ছে ওই মেয়েটি, বলছে, দে না, আরো দে, খিদে, দে, খোল, দে। বাপ্পাদিত্য অত্যন্ত ভয় পেয়ে কখন যেন জ্ঞান হারায়। এই কিরে, হে বাপ্পা, বাপ্পা, কিরে 11টা বাজে, বাড়ি যাবি না? হ্যাঁ, কি হ্যাঁ করছিস? আরে কালকে শুক্রবার, আজ বৃহস্পতিবার, কাল তো ছুটি। আজ আমাদের এত রাত অব্দি বস ডিউটি করেই নিল। কাল পরশু তরশু ছুটি। ঘুরে আয় কোথা থেকে, যা। চেহারা যা বানিয়েছিস না খেয়ে খেয়ে। এ শোন, কাকিমা ফোন করেছিল, তোকে বারবার ফোন করছে, তুই রিসিভ করছিস না। আমি বললাম অফিসের কাজের চাপে বেচারার ঘুম খাওয়া সব উড়ে গেছে, চেহারা একেবারে কেলছে দাঁড়কাক হয়ে গেছে। কদিন ওকে একটু ঘুরতে যেতে বলো, আর তোমার কাছে ডাকো কাকিমা, একটু ভালো মন্দ খাইয়ে ও শরীরটাকে সুস্থ করো। কি বলছিস শ্যামল? ঠিকই বলছি, কখন থেকে তোকে ডাকছি। বস এত কাজ দিয়েছে, তুই তো খাসনি কিচ্ছু। বারবার দুপুরবেলা বললাম চল কিছু খা, কিছু খা, কি বললি? না, তোর আজকে নিরামিষ আছে। টাকা নিরামিষ খাবার আমি তোর জন্য কোথা থেকে খুঁজে পাই বল? শহরের সব জায়গাতে আমিষ আর পেঁয়াজ রসুনের ছোঁয়া। নে, তোর জন্য নিয়ে এসেছি। কি? আমার বউ করে দিয়েছে আলুর তরকারি আর রুটি। নো আমিষ, কিচ্ছু নেই। খেয়ে নে ভাই, হে উদ্ধার হয়ে চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাব। আর শোন, কালকে ভোরের ট্রেন ধরে সৌদা যাবি মেদিনীপুর, বুঝলি? এতক্ষণ ধরে শ্যামলের কথা শোনার পরেও বাপ্পাদিত্যর যেন বিশ্বাস হচ্ছে না। নাকের মধ্যে তখনও ওই গন্ধটা লেগে রয়েছে, আর কানের কাছে কে যেন বারবার মনে করিয়ে দিচ্ছে, বৃহস্পতি আর মঙ্গল, খবরদার আমিষ কিন্তু খাবি না। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।